নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশের বৃহৎ সাফল্য, চুরি হওয়া বাইক ও অন্যান্য সামগ্রী সহ আটক 38 চোর। গৌরব গগৈর ভারতের নয় পাকিস্তানের সাংসদ হওয়া উচিত ছিল, পাকিস্তানের সংবাদ মাধ্যমে গৌরব গগৈর প্রশংসা। শ্রীভূমিতে রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। NHIDCL কার্যালয়ে ঘেরাও। মৃত্যুফাঁদে পরিণত হাইলাকান্দির 6 নং জাতীয় সড়ক, বৃহৎ গর্তের জন্য ভোগান্তিতে পথচারী সহ যানবাহন চালকরা। বিকলাঙ্গ যুবকের 25 বছর পুরনো দোকান ভাঙার নির্দেশ। পৌর নিগমের নির্দেশে আতঙ্কিত বিশেষভাবে সক্ষম যুবক। হাইলাকান্দিতে গৌরব গগৈর সভায় বিশৃঙ্খলা, ক্ষোভে ফুঁসছেন আলগাপুরের কংগ্রেস কর্মীরা। চুরি হওয়া সামগ্রী সহ 38 চোর গ্রেফতার। পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে একযোগে গ্রেফতার করা হয়েছে 38 জন চোরকে। এই অভিযানে চুরি হওয়া প্রচুর পরিমাণে সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের মধ্যে রয়েছে 5টি বাইক, 2টি সাইকেল, স্বর্ণালঙ্কার, মোটর, বাসনপত্র ও বৈদ্যুতিক তার সহ আরও বহু চুরি হওয়া সামগ্রী। মঙ্গলবার ধৃত 38 জন চোরকে উদ্ধার সামগ্রী সহ শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ও মেডিকেল পরীক্ষার পর আদালতে তোলা হয় অভিযুক্তদের। আদালতের নির্দেশ অনুযায়ী সকলকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণ তুলে ধরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সংবাদ মাধ্যমকে জানান, চুরি, ডাকাতি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান আগামীতেও চলবে। সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাছাড় পুলিশ জনগণের নিরাপত্তায় বদ্ধপরিকর। তিনি আরও জানান, দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই বড়সড় সাফল্যে জেলার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। ধৃত চোরদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ আশা করছে ভবিষ্যতেও আরও চুরি হওয়া সামগ্রী উদ্ধার এবং চোর চক্রের পেছনে থাকা অন্য সদস্যদেরও পাকড়াও করা সম্ভৱ হবে। নাগৰিক আছে, নাগৰিক সমাজ আছে, তেওঁলোকৰ কিছু সংখ্যক লোকে আহি পেলাই আমাক দেখা কৰিছিল আৰু তেওঁলোকে কৈছিলে যে অতি সম্প্ৰতি কালত চুৰিৰ সংখ্যা কিছু বাঢ়িছে। গতিকে এই কাৰণে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। যোৱাকালি আমি নিশা মানে আজি পুৱতি নিশা প্ৰায় 5টা টিম আমি ৰেডি কৰিছিলোঁ। 5টা টিম মানে আমি ৰেডি কৰি 5টা টিমত আমি জিলাখনৰ বিভিন্ন ঠাইত এই যিবিলাক যিবিলাক আছে বা যিবিলাক চুৰি কাৰ্য সম্পাদন কৰে তেনেকুৱা ব্যক্তিসকলৰ এটা লিষ্ট তৈয়াৰ কৰি আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে এটা কঠোৰ অভিযান চলাইছিলোঁ। আৰু অভিযান নিশাই আমাৰ এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত জিলাখনৰ সকলো আমাৰ বিষয়া আৰু পুলিচ ইয়াত নিয়োজিত হৈ আছিলে। আৰু ইয়াৰ লগতে গোটেই ৰাতিৰ ভিতৰত আমি 38টা চোৰ, বাইক লিফ্টাৰ আছে, ইলেক্ট্ৰিক বস্তু চুৰ কৰা আছে আৰু বাচন বৰ্তন চুৰ কৰা এনেকুৱা ব্যক্তি আছে। সকলোবিলাকক মিলাই আমি 38জন চোৰ আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ। চুৰি সামগ্ৰীবিলাকৰ ভিতৰত আপুনি দেখিব প্ৰেছাৰ কুকাৰ আছে, তাৰপাছত 3টা বাইক আছে, তাৰপিছতে আপুনি দেখিব যে বেটাৰী আছে, তাৰপাছত টিভি আছে। এনেকুৱা কৰি বিভিন্ন সামগ্ৰী, বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি মটৰ আছে, আমাৰ ফেন আছে, এনেকুৱা কৰি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ইয়াৰ লগতে এই যিসকল চোৰ বা চুৰি কাৰ্য সম্পাদন কৰা ব্যক্তি তেওঁলোকে জড়িত হৈ আছে, ইয়াৰ বহুত সংখ্যক লোক ইয়াত বহুত সংখ্যক লোকৰ ভিতৰত কিছু লোক আছে যিসকলে ড্ৰাগ এডিক্টেড। আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে চিকিৎসাৰ কাৰণে পঠাইছোঁ। আৰু তাৰ লগতে যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি আমি আইনমতে যিখিনি মানে কৰিব লাগে সেইখিনি কৰিবলৈ আমি ইতিমধ্যে তৎপৰ হৈ আছোঁ। আৰু তাৰ লগতে এই 38জন যিজন ব্যক্তিক আমি চুৰ কৰিলোঁ, তেওঁলোকে 38জন ব্যক্তি যিসকল মানে এই চুৰি কাৰ্য সম্পাদন কৰাত তেওঁলোকে জড়িত হৈ আছে আৰু তেওঁলোকৰ আমি লাভ কৰিছোঁ। এইসকলৰ ভিতৰত এজন আছে ৱাহিদ আলী মিশ্ৰা, ৰহান লস্কৰ, দুলাল দাস, কৃষ্ণ দাস, ফাইজুৰ ৰহমান, ৰঞ্জু দাস, শৰীফ লস্কৰ, মাছুমুদ্দিন, শ্বাৰুখ আহমেদ বৰভূঞা, তাৰপাছতে আপোনাৰ আবিদুৰ ৰহমান পিনাক ৰয়, ইমানুল লস্কৰ আদিকে ধৰি আমাৰ বাইক লিফ্টাৰৰ পৰা লৈ আপোনাৰ বেটাৰী চুৰ, ইলেক্ট্ৰিকৰ সামগ্ৰী চুৰ কৰা, এই সকলোবিলাক মিলাই 38জন চোৰক আমি যোৱা নিশা ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আমি
আমি কাছাৰবাসীৰ যি নাগৰিক সমাজ আছে তেওঁলোকৰ যি সৰু যি ঘটনা চুৰি ঘটনা সংঘটিত হয় তেওঁলোকক মানে তেওঁলোকৰ পৰিয়ালত এটা বিৰূপ এটা প্ৰভাৱ পৰে, আৰ্থিকভাৱেও এটা বিৰূপ প্ৰভাৱ পৰে। আৰু আমি সেইকাৰণে আমি আমাৰ নাগৰিকৰ যিবিলাক অসুবিধা আছে সেইবিলাকৰ প্ৰতি আমি দায়বদ্ধ আৰু তেওঁলোকৰ নিৰাপত্তাৰ কাৰণে আমি দায়বদ্ধ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যি চুৰি কাৰ্য সম্পাদন কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু ইতিমধ্যে তেওঁলোকক এই চুৰি কাৰ্য সম্পাদন কৰা লোকসকলক আমি আদালতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। তেওঁলোকক আমি আকৌ কাষ্টডিত আনিম, সোধপোছ কৰিম আৰু আমি আশা কৰিছোঁ তেওঁলোকৰ পৰাও আমি আৰু বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'ম। থেংক ইউ। শ্রীভূমিতে রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, NHIDCL কার্যালয় ঘেরাও। শ্রীভূমির 37 নং জাতীয় সড়কের করুণ অবস্থা এবং NHIDCL এর রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার ই-রিক্সা চালকদের নেতৃত্বে প্রবল প্রতিবাদ দেখা যায়। NHIDCL মুর্দাবাদ, হায় হায়, সরকারি অর্থের অপচয়, লুটপাট বরদাস্ত নয়, এইসব স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। গত দুর্গাপূজার সময় এই জাতীয় সড়ক মেরামতের জন্য 6 কোটি টাকা বরাদ্দ করা হয়, যদিও কাজ সাময়িকভাবে সম্পন্ন হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও যান চালকদের অভিযোগ, তৎকালীন নির্মাণ কাজে কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নজরদারিতে চরম দুর্নীতি সংঘটিত হয়, ফলে কয়েক মাসের মধ্যেই রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যার ফলে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া সহ এবং বহু মানুষও দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে একাধিকবার সঠিক পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই পরিস্থিতিতে শ্রীভূমির ই-রিক্সা চালকরা NHIDCL এর স্থানীয় কার্যালয়ে প্রবেশ করে অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। রাস্তা মেরামতের দাবিতে তারা দফতরের ভিতরে বিক্ষোভ দেখান, কিন্তু যখন কোনো সদুত্তর পাওয়া যায়নি তখন প্রতিবাদকারীরা কার্যালয় ঘেরাও করেন এবং রাস্তা নির্মাণের নামে দুর্নীতির তদন্তের প্রবল দাবি জানাতে থাকেন। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে NHIDCL এর কর্তৃপক্ষ মৌখিকভাবে প্রতিশ্রুতি দেন যে আগামী 29 আগস্টের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির পর ইউনিয়নের সদস্যরা আপাতত আন্দোলন স্থগিত রাখেন। তারা হুঁশিয়ারি দিয়ে বললেন, আগামী 29 আগস্টের ভিতরে কাজ শুরু না হলে তারা ফের বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। অবস্থা রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার মধ্যে এতক্ষণ হাঁটু জল জমে থাকে, রাস্তার অবস্থা যেন ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। তা জানতে আসলাম যে সরকার তো টাকা দিচ্ছে, সরকারের পক্ষ থেকে তো ফান্ড আসছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? যখন আমরা এডিশনাল ম্যানেজার নাকি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে অনেক কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে যখন ওনাকে বললাম আপনি আমাদেরকে এস্টিমেটটা দেখান, তখন উনি মানা করলেন, এস্টিমেট দেখাবেন না, এই না সেই না, অনেকভাবে তাই আমাদেরকে ষড়যন্ত্র করে বললেন না এস্টিমেট দেখাতে পারবো না, এই ওয়েবসাইটে আছে। আমরা বললাম যদি এই ওয়েবসাইটে দেখাতে আপনি একটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেন, আমরা এস্টিমেট দেখবো সরকার কত টাকা ফান্ড দিয়েছে এবং কত টাকার কাজ হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে লাস্ট দুর্গাপূজার আগে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে একটা ফান্ড দিয়ে গিয়েছিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে রাস্তার কাজ হয়েছে, 3 মাস পরে আবার রাস্তা ভেঙে গেছে। আবার শুনেছি আমরা এখন আমার সরকারের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে একটা ফান্ড এসেছে রাস্তার, কিন্তু আবার এই রাস্তার কাজ হচ্ছে না। এরা কি এই টাকা নিয়ে মানে সবাই মিলে টাকা নিয়ে টাকা আত্মসাৎ করছে না কি? এই জন্য তো ওরা এস্টিমেট দেখাচ্ছে না। আমরা আজকে সবাই বললাম রিস্কা ইউনিয়নের পক্ষ থেকে আপনারা আমাদেরকে এস্টিমেটটা দেখিয়ে দিন, এস্টিমেটটা দেখানোর পরে আমরা চলে যাব, কিন্তু উনি দেখাতে একদম নারাজ, উনি এস্টিমেট দেখান না। যদি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমি নিউজ চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই, আমরা নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমাদের কি এস্টিমেট দেখার অধিকার নেই? যদি অধিকার থেকে থাকে তাহলে উনি কেন আমাদেরকে দেখাচ্ছেন না? মানে কি ডাল মে কুচ কালা है। हम लोग श्रीभूमि रिक्शा ओनर्स एसोसिएशन से आए हुए हैं। हमारा ये जो शहर है श्रीभूमि शहर, ये जो सड़क है पिछले कई दिनों से हम इतने दिक्कत में है कि हर रोज एक ना एक एक्सीडेंट हो रहा है। तो हमको ये पता चला कि NHIDCL है, गवर्नमेंट है, गवर्नमेंट का कंपनी है, तो इसको सौंपा गया है पिछले कई महीनों से ये रास्ता का काम करने के लिए, लेकिन ये रास्ता का काम सही तरह से नहीं हो रहा है। गड्ढे में मिट्टी देके बस उसका काम हो जाता है। तो ये पता करने के लिए हम लोग आए हैं। तो यहाँ आने से पहले हम जो ऑफिस में घुसा, तो घुसने से बाद में एक भी
यहाँ का जो स्टाफ है नहीं मिला, दरवाजा बंद था। तो हम लोग बातचीत करने के बाद यही बस हम समझ में आया कि उन लोगों को कुछ पता ही नहीं है। तो हम आखिर में उसको पूछा कि हमको कुछ नहीं चाहिए, हमको प्लेन एस्टिमेट चाहिए। हम तो ये इंडियन का नागरिक है, हमको तो ये राइट होता है कि हमका ये जो प्लेन एस्टिमेट देखने का। लेकिन यहाँ पर जो मैनेजर बैठा हुआ है वो हमको किसी तरह में ये दिखाने के लिए राजी नहीं हुआ है। तो हम लोग जैसे ये धरने पे आकर बैठा हुआ है, जब तक वो नहीं दिखाएंगे ये प्लेन केस कैसा एस्टिमेट आया है और काज क्यों नहीं चल रहा है, इतने दिनों से काम नहीं हो रहा है, किस लिए नहीं हो रहा है, उसका अगर पता नहीं चलता इतने टाइम तक हम यहाँ पर धरने पर बैठे रहेंगे। গৌরব গগৈ ভারতের নয় পাকিস্তানের সংসদ সদস্য হওয়া উচিত ছিল। পাকিস্তানি সংবাদ মাধ্যমে গৌরব গগৈর প্রশংসা। ভারতের গর্বজনক অপারেশন সিন্দুর নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈর বিতর্কিত মন্তব্য সারা দেশে বিতর্কের সৃষ্টি করেছে। সাংসদে দেওয়া গৌরব গগৈর বক্তব্য নিয়ে এখন প্রশ্ন উঠছে, তিনি কি ভারতের সাংসদ নাকি পাকিস্তানের স্বার্থের মুখপাত্র? সেনাবাহিনীর সাহসিক অভিযান নিয়ে মন্তব্য করতে গিয়ে গগৈ এমন ভাষা ব্যবহার করেছেন যা যেন ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়ার মতো। দেশের ভেতরে না হোক, এখন পাকিস্তানের সংবাদ মাধ্যম গৌরব গগৈর প্রশংসায় মাতোয়ারা। পাকিস্তানি চ্যানেল ও সংবাদপত্রে তার মন্তব্যকে ভারতীয় সেনাবিরোধী হিসেবেই হাইলাইট করা হয়েছে। মঙ্গলবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যদি ভারতীয় সেনার অভিযানে কংগ্রেসের সমস্যা হয়, যদি তিনি পাকিস্তানে জনপ্রিয় হন, তাহলে গৌরব গগৈয়ের পাকিস্তানের সংসদেই থাকা উচিত ছিল। শত্রু দেশ যখন ভারতের কোনো সাংসদের প্রশংসা করে তখন তা সহজেই বোঝা যায় মুখ্যমন্ত্রীও গৌরব গগৈর পাকিস্তান সংযোগের কথা বলেছিলেন। আর কালকের ঘটনার পর তা আরও পরিষ্কার হয়ে গেছে। এক সাংবাদিক সম্মেলন করে গৌরব গগৈর বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। তার মন্তব্যে স্পষ্ট, বিজেপি সরকারের নেতৃত্বে সেনাবাহিনীর অভিযান সফল হওয়াটা কংগ্রেস মেনে নিতে পারছে না। আর এখানে সেই অভিযানের বিরোধিতা করে গৌরব গগৈ নিজেই পাকিস্তানে জনপ্রিয় হয়ে উঠেছেন। বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস শেষ পর্যন্ত দেশের বিরোধিতা করতে লাগলো। বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস সেনাবাহিনীর বিরোধিতা করতে লাগলো। বিজেপির বিরোধিতা করতে করতে বিশেষ করে কংগ্রেস ভারতবাসীর বিরোধিতা করতে লাগলো। এই হচ্ছে কি অবস্থা। অতএব যেখানে দেশের প্রতি চেতনা নেই, দেশের যখন ভালো জিনিস দেশের যখন জয়গানের কথা হয়, তখন যখন কোনো দল যখন খারাপ পায়, কোনো দল যখন সেটাকে কটাক্ষ করে, তার থেকে দুঃখজনক ব্যাপার, তার থেকে লজ্জাজনক ব্যাপার, তার থেকে কোনো আরো কঠিন সময় হতে পারে না। অপারেশন সিঁদুর নিয়ে সেখানে প্রায় 16 ঘন্টার ডিসকাশন হয়। অপারেশন সিঁদুর বা এই যে সমস্ত যেগুলো ঘটনা হলো, পার্লামেন্টে গৌরব গগৈ মহাশয়ের বক্তব্য শোনার পর সেটাই বোঝা যাচ্ছে উনি ভারতবর্ষের সাংসদ না হয়ে উনার পাকিস্তানের সাংসদ হওয়া ভালো ছিল। কারণ একদম সিধা কথা, কালকে পাকিস্তানের মিডিয়া যেভাবে গৌরব গগৈকে অ্যাপ্রিসিয়েট করলো, গৌরব গগৈর গুণাগুণ করলো, তাতেই বোঝা যায় যে গৌরব গগৈর সঙ্গে যে পাকিস্তানের যে একটা সুসম্পর্ক। এবং যতগুলো কোয়েশ্চেন করেছেন, প্রত্যেকটা কোয়েশ্চেন পাকিস্তানকে সাহায্য করার জন্য। তাই প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন যে ওনার কাছে তথ্য আছে, গৌরব গগৈর যে সম্পর্ক, যে সেটা কালকে লোকসভায় একজন সাংসদ যখন সেই কথাগুলো বলেন, সেটা শুধু লোকসভার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমস্ত বিশ্ব সেই কথাগুলো দেখলো। অতএব গৌরব গগৈ ভারতবর্ষের সাংসদ নয়, উনি যেভাবে পপুলার, হি ইজ টু পপুলার ইন পাকিস্তান। অতএব আমি মনে করি যে পাকিস্তানের সাংসদ হওয়ার ওনার খুব খুব উচিত বা ভালো। এইভাবে পাকিস্তান প্রেমী আমরা আগে কখনো দেখিনি। আজকের দিনে ভারতীয় সৈনিক, ভারতীয় সেনাবাহিনীর উপর আজকে প্রশ্ন করছেন গৌরব গগৈ। দুঃখের সঙ্গে বলতে হয়, উনার ভারত সরকারের বিদেশ মন্ত্রী, উনার গৌরব গগৈ ভারতবর্ষের সৈন্যের উপর উনার কোনো ইয়ে নেই, ভরসা নেই।
ওনার ভরসা পাকিস্তানের সুরের উপর, ওনার ভরসা পাকিস্তান গভর্নমেন্টের উপর, ওনার ভরসা পাকিস্তানের জনসাধারণের উপর। তাই আমি মনে করি যে পাকিস্তান চলে যাওয়া ভালো হলো, ওখান থেকে কেউ উনি এমপি হন। অতএব আমি মনে করি যে এই সময় গৌরব গগৈর যে বক্তব্য, যে চিন্তাধারা, যে মানসিকতা, সে সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাহায্য করছে এবং পাকিস্তানের মনোবলকে বৃদ্ধি করছে। এবং আমাদের সেনাবাহিনী, আমাদের বিশেষ করে ভারতের ইন্টেলিজেন্স যেগুলো আছে, সমস্তগুলোকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি ধিক্কার জানাই ওনার মানসিকতাকে। মৃত্যু ফাঁদে পরিণত হাইলাকান্দির 6 নং জাতীয় সড়ক। বৃহৎ গর্তের জন্য চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকরা। রাস্তা না গর্তে ভরা মাঠ দেখলে আপনি নিজেই দ্বিধায় পড়বেন, কিন্তু এটা গর্তের উপর রাস্তা নয়, বরং রাস্তার উপরে বিশাল বিশাল গর্ত। আর এই রাস্তার কোনো গ্রামের কাঁচা রাস্তা নয়, এ হচ্ছে 6 নং জাতীয় সড়ক। হাইলাকান্দি জেলার বাগমারা পয়েন্ট থেকে মিজোরামের ভৈরবী পর্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে এই জাতীয় সড়কটি। গত কয়েক মাস ধরে এই ভয়াবহ রাস্তার কারণে রীতিমতো নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন পথচারী ও যানবাহন চালকেরা। প্রতিদিন ঘটছে একাধিক দুর্ঘটনা। রাস্তায় পুকুরের মতো গর্ত তৈরি হওয়ায় স্থানীয়রা গর্তে বাঁশের কুটি ও বস্তা পুঁতে রেখেছেন যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়, কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে। এমন ভয়াবহ রাস্তায়ও যেন চোখে পড়ে না স্থানীয় বিধায়ক কিংবা জেলা প্রশাসনের। মুখ্যমন্ত্রী এলেই কিছু রাস্তার সংস্কার হয় ঠিকই, কিন্তু বহুদিন ধরে হাইলাকান্দিতে তার আগমন না থাকায় জাতীয় সড়কটিরও মেরামত হয়নি। চরম জীর্ণ অবস্থায় রয়েছে জাতীয় সড়কটি। স্থানীয়দের বাসিন্দাদের দাবি, মুখ্যমন্ত্রী ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দ্রুত এর ব্যবস্থা নিতে হবে। হাইলাকান্দি থেকে মিজোরামের ভৈরবী অভিমুখে এই 6 নং জাতীয় সড়কের দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি দুর্ঘটনা রোধে পদক্ষেপ নিতে সরকারকে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হয়, এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। পাঁচগ্রাম থেকে ভৈরবী আপ টু মিজোরাম পর্যন্ত সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন, কিন্তু প্রায় 5-6 মাস ধরে এই রাস্তাটির অবস্থা সংস্কারের অভাবে অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন রাস্তায় একটা ন্যাশনাল হাইওয়েতে কী পর্যায়ে গর্ত আছে। প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ধরনের ছোটো বড়ো যানবাহন এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই রাস্তার এই যে বেহাল যে গর্তগুলি আছে সেই গর্তগুলি সংস্কারের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যার দরুন দিনের পর দিন যত দিন যাচ্ছে সেই রাস্তাগুলির অবস্থা আরও বেহাল হয়ে পড়ছে। সাধারণ যারা যাত্রীদের অবস্থা অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের বেহাল অবস্থার জন্য। আমরা দেখছি কয়েকদিন আগে আসামের মুখ্য চিফ সেক্রেটারি হাইলাকান্দি এসেছিলেন, তাছাড়া এখানকার স্থানীয় বিধায়ক মন্ত্রীরা প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাচল করছেন, কিন্তু এই রাস্তাটির এই গর্তগুলি সংস্কারের জন্য কোনো ধরনের আমরা কারো কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আপনারা দেখুন, যদি একটা জাতীয় সড়কের অবস্থা যদি এইভাবে থাকে তাহলে গ্রামগঞ্জের রাস্তাগুলো ঘাটের অবস্থা কী হতে পারে আপনারা দেখুন। গত 5 মাস ধরে 6 মাস থেকে রাস্তাটার এই অবস্থা। মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন গর্তগুলো ভরাট করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের 1 সপ্তাহ যেতে না যেতে রাস্তাগুলির অবস্থা ঠিক আগের মতোই হয়ে গেছিল। কোনো মতে রাস্তাগুলোর গর্তগুলো মুখ্যমন্ত্রী দেখানোর জন্য গর্তগুলো ভরাট করা হয়েছিল, কিন্তু তারপরে পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে আবার রাস্তাগুলির অবস্থা সেম হয়ে গিয়েছে। বর্তমানে কোনো ধরনের রাস্তাগুলোর গর্ত করার জন্য কোনো ধরনের বারবার জনসাধারণ বিভিন্ন সংস্থা সংগঠনের দাবি জানালেও রাস্তাগুলোর গর্তগুলো ভরাটের জন্য কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না আর স্থানীয় পূর্ত বিভাগ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট।
3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিকলাঙ্গ যুবকের 25 বছর পুরনো দোকান ভাঙার নির্দেশ। শিলচর পৌর নিগমের নির্দেশ পেয়ে আতঙ্কিত বিকলাঙ্গ দোকান মালিক। ভূমি মাফিয়াদের চক্রান্ত বলে অভিযোগ বিশেষভাবে সক্ষম দোকান মালিকের। শিলচর হাইলাকান্দি রোডে বিকাশ সিং নামের এক বিকলাঙ্গ যুবকের 25 বছরের পুরনো একটি দোকান গৃহ অবৈধ বলে ঘোষণা করে দোকানঘর ভাঙার নির্দেশ প্রদান করেছে শিলচর পৌর নিগম।
বিনা অনুমতিতে দোকানগৃহ নির্মাণের জন্য শিলচর পৌর নিগমের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। শিলচর পৌর নিগমের এই নির্দেশ হাতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষভাবে সক্ষম ওই যুবক ও তার পরিবার। যুবকটির অভিযোগ, সম্পূর্ণ অবৈধভাবে শিলচর পৌর নিগম তাকে দোকান ভাঙার নির্দেশ প্রদান করেছে। কারণ তার দোকান 25 বছর পুরনো। দোকান যে সময় নির্মাণ হয়েছিল সেই সময় পৌরসভা বা পৌর নিগমের অনুমতি নেওয়ার কোনো নিয়ম ছিল না। তাহলে কিসের ভিত্তিতে তার দোকান অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে শিলচর পৌর নিগম নির্দেশ প্রদান করেছে। পৌর নিগমের এই নির্দেশকে অমানবিক বলে মন্তব্য করেন দোকান মালিক বিকাশ সিং। তিনি বলেন, এই দোকানের মাধ্যমে তিনি তার পরিবারের ভরণ পোষণ করে আসছিলেন। যদি এই দোকান ভেঙে দেওয়া হয় তাহলে তিনি সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়বেন। একাংশ ভূমি মাফিয়া শিলচর পৌর নিগমের আধিকারিকদের সাথে মিলে তার এই ভূমিসহ দোকানঘর দখল করার চক্রান্ত করে আসছে বলে অভিযোগ করেন দোকান মালিক। সাথে তিনি গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন, ভূমাফিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ধন নিয়ে শিলচর পৌর নিগমের আধিকারিকরা তার দোকানঘর ভাঙার নির্দেশ প্রদান করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাকে সহায়তা করার আহ্বান জানান। গত 24 তারিখ শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা নোটিশ আমরা দরিয়া দেওয়া হয়েছে। তো আমরা হাতে দরিয়া দেওয়ার মানে নোটিশটা হইল যে 21 দিনের ভিতরে এই দোকানটা ডেমোলাইজ করার লাগিন, ভাঙার লাগিন। মানে 24 তারিখ অর্ডারটা দেওয়া হয়েছে। এটার মধ্যে একজনের অভিযোগের ভিত্তিতে এই নোটিশটা জারি করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং কোনো কোর্টের নির্দেশ ছাড়া একজন এক্সিকিউটিভ অফিসার কিভাবে মানে একটা দোকানকে নিজস্ব ভিটামাটির উপরে থাকা দোকানকে অবৈধ বলিয়া ঘোষণা করিয়া এই নোটিশটা জারি করিয়েছেন। বিগত 11 তারিখে উনি একটা হিয়ারিং ডাকেন, যার মধ্যে আমরা উভয় পক্ষ উপস্থিত ছিলাম এবং কর্পোরেশনের বিভিন্ন কর্তা ব্যক্তিরাও ছিলেন। সেখানে মতামত হয়, যেহেতু আমার এই দোকানটা সুদীর্ঘ 25-30 বছর পুরনো দোকান, এই সময়ে কিন্তু পুরসভার কোনো অনুমতি বা এনওসি দেওয়ার অধিকার ছিল না। এই অধিকারটা এসেছে 2012 সাল থেকে। যেহেতু 2012 সালের আগের দোকান, সেই জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা কোনো এনওসি দেওয়ার অধিকারও নাই এবং উনি এটাকে আননেসেসারি ইন্টারফেয়ার করিয়া একটা অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে একটা অবৈধ নোটিশ জারি করে এই দোকানটাকে ভাঙার মানে চক্রান্ত করতেছেন। আমাদের বিশ্বাস উনি কোনো ভূমাফিয়া বা জমি দালালের সাথে জড়িত থেকে এই অবৈধভাবে মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে এই অবৈধ নোটিশটা আমাদের হাতে তুলে দিয়েছেন। যেহেতু কর্পোরেশনে এখনো কোনো ইলেকশন হয়নি, কোনো বডিও বসেনি, উনি কার সাথে এই কথা বিবেচনা করে এই নোটিশটা জারি করলেন। আর আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, অসহায় মানুষ, যেটা এই দোকানের উপরেই আমার পরিবারকে নিয়ে জীবন নির্বাহ করি। এই দোকানটা নিয়ে অনেক কষ্ট করে আমি পরিবারকে নিয়ে চলি। এই কথা বিবেচনা না করে উনি এভাবে অবৈধ নোটিশ আমাকে ধরিয়ে দিলেন আর 21 দিনের সময় দিয়ে দিলেন, যাতে আমি একবারে মানে পথে বসে যাই। ওনার এই অমানবিক এবং অনৈতিক অসাংবিধানিক এই নোটিশকে আমি তীব্র ভাষা ধিক্কার এবং নিন্দা জানাই। আর প্রয়োজনে আমি উচ্চ আদালত তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাকেও আমি পত্র মারফত এই কথাটা অবগত করেছি। হাইলাকান্দিতে গৌরব গগৈর সভায় বিশৃঙ্খলা, ক্ষোভে ফুঁসছেন আলগাপুরের কংগ্রেস কর্মীরা। হাইলাকান্দিতে কংগ্রেসের সভা সমিতিতে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা যেন নতুন কিছু নয়। তবে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সফর ঘিরে পরিস্থিতি পৌঁছালো নতুন মাত্রায়। আমার বুথ আমার অধিকার এই কর্মসূচিকে ঘিরে গৌরব গগৈর হাইলাকান্দি সফরকে প্রকাশ্যে এলো কংগ্রেসের আভ্যন্তরীণ ক্ষোভ। বিরোধী দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি থেকে রাজ্যব্যাপী কংগ্রেসের এই উদ্যোগের সূচনা করতে এসেছিলেন হাইলাকান্দিতে। মূলত অনলাইন পোর্টালের মাধ্যমে বুথ স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিন্ত করার লক্ষ্যেই এই সফর। হিন্দু, মুসলিম, খাসিয়া, অসমিয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের পুরুষ ও মহিলা সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে গৌরব গগৈর সামনে আসতে চাইলেও সবার বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের সেই সুযোগ মিলল না। আলগাপুর রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস কর্মীদের একাংশ প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, টিকিট প্রত্যাশী কিছু নেতা সমর্থকদের ঠেলাঠেলি ও অব্যবস্থাপনার কারণে গৌরব গগৈর সফরের মূল উদ্দেশ্যই ভেস্তে যায়।
তাদের মতে এটি ছিল জনসংযোগমূলক একটি কর্মসূচি, টিকিট বিতরণের কোনো সভা ছিল না। আলগাপুরের কংগ্রেস কর্মীরা দাবি করেছেন, যারা এই ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে দলীয় অনুশাসন ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তাদের মতে এরকম আচরণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছায় এবং দল ক্ষতিগ্রস্ত হয়। গৌরব গগৈর এই সফর আদৌ কতটা সফল হলো তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সংখ্যালঘু ভোটার অধ্যুষিত আলগাপুর কাটলিচড়া আসনে গৌরব গগৈ বেসামাল জনপ্রিয়তা লাভ করলেও হিন্দু ভোটার অধ্যুষিত হাইলাকান্দি সমষ্টিতে তেমন প্রভাব লক্ষ্য করা গেল না গৌরব গগৈর এই সফরে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরবুইয়ার প্রতিবেদন। আর এই যাত্রাটা ছিল আমার ভোট আমার অধিকার, এটাই সর্বপ্রথম আসামে এই দিন আরম্ভ হয়েছে। আর সেটা আরম্ভণই করেছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে, এবং উনি প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম হাইলাকান্দি সফরেও এসেছেন। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ সেই দিন উপস্থিত ছিলেন, আপনারা নিশ্চয় দেখেছেন। কিন্তু আমাদের আলগাপুর এলাকাতে, আমার বেসিক চৌরঙ্গির কথা আমি বলছি না, এটা জানকিবাজার থেকে শুরু করে গোয়ালিপাড় বাইপাস পর্যন্ত যে মানুষ যেভাবে সমাগম হয়েছিলেন বা দাঁড়িয়েছিলেন, সেটা একটা শুভ লক্ষণ ছিল। মানুষের মনের যে আশা ছিল যে গৌরব গগৈর যে যাত্রা যেটা নিয়ে উনি বাইর হয়েছিলেন, সেটা কিন্তু মানুষ বলতে পারেননি। আমার ভোট আমার অধিকার, মানুষে যে অভিযোগ করত যে আমাদের এরিয়াতে কী সমস্যা আছে, কি অভিযোগ আছে, কি প্রবলেম আছে, যদি আমাদের গভর্নমেন্ট 2026-এ আসে, এবং গভর্নমেন্ট আসার পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু মানুষ যে কথাগুলো বলার যে ইচ্ছা ছিল সেটা বলতে পারেননি। তার একমাত্র কারণ হয়েছে যে আমাদের হাইলাকান্দিতে কিছু টিকিট প্রত্যাশীরা তাদের ব্যক্তিগত সমর্থকদের নিয়ে লাফালাফি করে গৌরব গগৈকে মানুষের সঙ্গে, আম মানুষের সঙ্গে মিলতে দেননি। আর সেটা হয়েছিল সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে। কারণ আমরা দেখেছি 2016 থেকে যে আমাদের এখানে কিছু মানুষ আছেন টিকিট প্রত্যাশীরা এইরকম লাফালাফি করেন, প্লে কার্ড নিয়ে রাস্তায় দাবি তুলেন। এরা যদি কংগ্রেসে হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম তাদের প্লে কার্ডে লেখা থাকার কথা ছিল কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। কিন্তু ওরা ওই রকম না বলে তাদের ব্যক্তিগত নেতার নাম দিয়ে জিন্দাবাদ জানিয়ে আম জনসাধারণকে কোনো কথাবার্তা গৌরব গগৈর সম্মুখে বলতে দেন নাই। এইরকম যারা করেন তাদের বিরুদ্ধে আমাদের দল একটি পদক্ষেপ নেবার প্রয়োজন আছে। কারণ আমাদের নেতারা আগামী দিনেও আসবেন, বিভিন্ন স্তরের আসাম লেভেল, স্টেট লেভেল নেতারা আসবেন। কিন্তু এইরকম যদি অপদস্থ করা হয় তাহলে আমরা লজ্জা পাবো। কারণ আলগাপুর যেভাবে একটি প্রোগ্রাম হয়েছিল, যেভাবে মানুষ সমাগম হয়েছিল, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, আসামি মানুষ, হিন্দু মানুষ, খাসিয়া মানুষ, মুসলিম মানুষ, প্রত্যেক বাগানি মানুষ, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এসেছিলেন। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।